বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার অর্থাৎ মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে বলে রাখি, তোমরা পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করি। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে সমকালীন লেখক জিয়াউদ্দিন বর্ণির তারিক-ই-ফিরোজশাহী এবং ফুতুয়া-ই জাহানদারি থেকে প্রধান তথ্য পাওয়া যায়। এছাড়া শেখ নাসিরুদ্দিন চিরাগের রচনা খয়ের উল মজলিস ও আমির খসরুর খাজাইন উল ফুতুয়া থেকে কিছু তথ্য পাওয়া যায়। তবে শেষের দুই গ্রন্থ তেমন নির্ভরযোগ্য নয়, কারণ আলাউদ্দিনের মৃত্যুর পর এগুলি রচিত হয় এবং বর্ণির মতো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এগুলি লেখা হয়নি। বর্ণির রচনা থেকে জানা যায় যে মঙ্গল আক্রমণ এবং রাজ্য জয়ের জন্য আলাউদ্দিনকে বিরাট সেনাদল রাখতে হয়। আলাউদ্দিন তার সৈনিকদের 234 টাকা হারে নগদ বেতন দিতেন। এছাড়া তার সরকারে বহু লোক রাজস্ব, শাসন, সামরিক বিভাগে কর্মচারীর কাজ করত। ফিরিস্তার মতে আলাউদ্দিনকে প্রায় 50,000 কৃতদাস কর্মচারীর ভরণ পোষণ করতে হতো। 1303 খ্রিস্টাব্দের পর আলাউদ্দিন বেশ কয়েকটি ব্যয়বহুল প্রাসাদ তৈরি করেন। এই সকল কারণে তার বিরাট পরিমাণ অর্থের দরকার হয়। যদিও তিনি রাজস্বের হার বাড়ান এবং দেবগিরি থেকে বহু অর্থ আনেন, হিসাব করে দেখা যায় যে 5 থেকে 6 বছরের খরচ মেটাতে সকল অর্থ নিঃশেষ হয়ে যাবে। এমতাবস্থায় তিনি বিশ্বাসভাজন মন্ত্রীদের পরামর্শ নেন। তারা বলেন যে যদি আলাউদ্দিন বেতন না বাড়িয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে তার সরকারের বর্তমান আয় অনুসারে সেনাদলকে 234 টঙ্কা প্রতি সেনাহারে বেতন দিলেই চলবে, কারণ জিনিসপত্রের দাম কম থাকলে এই টাকায় সেনাদল তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে পারবে। বর্ণির মতে সামরিক বাহিনীর স্বার্থেই সুলতান মূল্য নিয়ন্ত্রণ চালু করেন। সুফি সন্ত শেখ নাসিরুদ্দিন চিরাগ তার খয়ের উল মজলিসে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতির এক দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন। আলাউদ্দিন মনে করতেন যে জনসাধারণই হলো খালক-ই-খুদাই, জনসাধারণের স্বার্থ রক্ষা ছিল তার ব্রত। তিনি মনে করতেন যে ন্যায্য অথবা নিম্ন দামে প্রয়োজনীয় দ্রব্য সম্ভার জনসাধারণকে সরবরাহ করতে পারলে তার নৈতিক কর্তব্য পালন করা হবে। এই উদ্দেশ্য পূরণের জন্যই তিনি মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেন। আমির খসরু তার রচনা খাজাইন উল ফুতুয়াতে মোটামুটি একই অভিমত দিয়েছেন। আধুনিক গবেষক কে.এস. লাল সুফি লেখকের ব্যাখ্যা খুব নির্ভরযোগ্য নয় বলে মনে করেন। প্রথমত, এই রচনা আলাউদ্দিনের মৃত্যুর 50 বছর পরে শোনা কথার উপর নির্ভর করে রচিত হয়। দ্বিতীয়ত, অন্য কোনো সমকালীন লেখক সুফি ব্যাখ্যাকে সমর্থন করে মত প্রকাশ করেননি। তৃতীয়ত, বর্ণি সম্পূর্ণ স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন। আলাউদ্দিনের স্তুতি বাচনের জন্য আমির খসরু তার রচনা লিপিবদ্ধ করেন, কারণ খাজাইন উল ফুতুয়া আলাউদ্দিনের দরবারে পাঠের উদ্দেশ্যে রচিত হয়। আলাউদ্দিনের রাজত্বকাল ছিল যুদ্ধবিগ্রহে পূর্ণ। যুদ্ধবিগ্রহের দরুন পণ্য চলাচল ও সরবরাহ ব্যবস্থা খুবই বিপর্যস্ত হতো। 1303 খ্রিস্টাব্দে মালিক তাঘি দিল্লি আক্রমণ করলে যমুনা পার হয়ে দিল্লিতে খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়।
এর ফলে শহরে যে সকল বণিকের গুদামে খাদ্য মজুদ থাকত তারা অনেক বেশি দরে খাদ্য বিক্রি করত, যাতে রাজধানীতে এরূপ অবস্থা ভবিষ্যতে না দেখা দেয় এবং বাজার দরের স্বাভাবিক হার বজায় থাকে। এই উদ্দেশ্যে আলাউদ্দিন মূল্য নিয়ন্ত্রণ করেন। এজন্য তিনি সরকারি গুদামে খাদ্য মজুদ, নিয়মিত পরিমাণে খাদ্য ক্রয়ের ব্যবস্থা এবং নিয়ন্ত্রিত দরে জিনিসপত্র বিক্রয়ের ব্যবস্থা চালু করেন। আধুনিক ব্যাখ্যা অনুযায়ী ডক্টর ইউএন দে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতির এক স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন। তার মতে আলাউদ্দিন সেনাদলকে কম হারে বেতন দিতেন। বরনির এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ষোড়শ শতকে আকবর 240 টঙ্কা এবং শাহজাহান 200 টঙ্কা বেতন দিতেন। সেই তুলনায় চতুর্দশ শতকে আলাউদ্দিনের 234 টঙ্কা বেতনকে কম হার বলা চলে না। দ্বিতীয়ত, আলাউদ্দিন দ্রব্যমূল্য উৎপাদন মূল্য অপেক্ষা কম হারে ধার্য করেন একথা ঠিক নয়। বরনি স্বীকার করেছেন যে ফিরোজ তুগলকের আমলে খাদ্যদ্রব্যের দাম যা ছিল আলাউদ্দিনের আমলে তাই ছিল। তাহলে আলাউদ্দিন ব্যবসায়ীদের কিছুটা লাভ রেখে বিক্রি করতে দিতেন একথা ভাবা চলে। ডক্টর ইউএন দের মতে আলাউদ্দিনের আমলে দিল্লি ছিল একটি জনবহুল নগরী। রাজধানীতে সর্বদা একটি শক্তিশালী সেনাদল হাজির থাকত। নানা অঞ্চল থেকে লোকজন রাজধানীতে আসত এবং বাণিজ্য উপলক্ষে বহু বণিকও নগরে আসত। এর ফলে দিল্লিতে লোকসংখ্যা বাড়ে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। লোকসংখ্যা বাড়ার দরুন ও মুদ্রাস্ফীতির দরুন খাদ্য ও অন্যান্য দ্রব্যের দাম বাড়ে। আলাউদ্দিন এই মূল্যবৃদ্ধি রোধ ও জনসাধারণের মধ্যে খাদ্য সরবরাহ অব্যাহত রাখার জন্য তার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেন। তিনি উৎপাদন মূল্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই মূল্যমান ধার্য করেন। ডক্টর নিজামীও বলেছেন যে বরনি তারিখি ফিরোজশাহী গ্রন্থে বার আবাদ কথাটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো উৎপাদন মূল্যের সঙ্গে সঙ্গতি রক্ষা। সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে সামরিক প্রয়োজন এবং মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি বন্ধ করার জন্য আলাউদ্দিন উৎপাদন মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেন। বরনির বর্ণনা হতে মনে হয় যে এই ব্যবস্থা কেবলমাত্র দিল্লিতে চালু ছিল। আলাউদ্দিন তার কর্মচারীদের সাহায্যে প্রতি দ্রব্যের মূল্য তালিকা স্থির করেন। খাদ্যশস্য, কাপড় চোপড় ছাড়া ঘোড়া, গাভী, দাসদাসীদেরও তিনি মূল্য স্থির করে দেন। হিন্দু নায়েক ও মুলতানি বণিক যারা প্রধানত খাদ্য ও কাপড়ের পাইকারি ব্যবসা করত তাদের নাম নথিভুক্ত করা হয় এবং তাদের আত্মীয় স্বজনকে জামিন রাখা হয়। এই বণিকদের দায়িত্ব ছিল দিল্লির বাজারে পাইকারি হারে খাদ্য ও বস্ত্রের যোগান দেয়া। কোনো বণিক খাদ্য সরবরাহে শিথিলতা দেখালে তাকে কঠিন দৈহিক শাস্তি দেয়া হতো। শাস্তির ভয়ে নায়েক এবং মুলতানিরা হাজার হাজার ভারবাহী পশুর পিঠে চড়িয়ে মাল দিল্লিতে আনত। খুচরা ব্যবসায়ীরা নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য ছিল। আমির খসরুর মতে খুচরা ব্যবসায়ীরা আলাউদ্দিনের আদেশে পাথরের বাটখারার বদলে সঠিক মাপের লোহার বাটখারা ও মাপের কাঠি ব্যবহার করতে বাধ্য হয়। আলাউদ্দিনের আদেশে গম প্রতি মণ 7.5 জিতল, যব 4 জিতল, চাউল 5 জিতল হারে বিক্রি হতো। দিল্লির নানা স্থানে সরকারি গুদাম তৈরি করে খাদ্য মজুদ রাখা হতো। অনাবৃষ্টি ও অনটনের সময় এই খাদ্য বিক্রি হতো, যাতে ধনী লোকেরা সকল খাদ্য কিনে না নেয়। এজন্য নিয়মে করা হয় কোনো পরিবার আধমনের বেশি খাদ্য কিনতে পারবে না। আলাউদ্দিন তার মূল্য নিয়ন্ত্রণ নীতিকে কার্যকরী করার জন্য মালিক কাবুলকে শাহানা-ই-মান্ডির পদে বসান। এই সৎ কর্মচারীটি তার সহকারীদের সাহায্যে মূল্য
তালিকা স্থির করতেন, ব্যবসায়ীদের নাম ধামের খবর রাখতেন এবং অশ্বারোহী সেনার দ্বারা বিদ্রোহী কৃষকদের খাদ্য বিক্রি করতে বাধ্য করতেন। তিনি অবাধ্য বণিকদের শায়েস্তা করতেন। আলাউদ্দিন দোয়াবের কৃষকদের নগদ টাকার পরিবর্তে শস্য দ্বারা রাজস্ব দিতে বাধ্য করতেন। এই শস্য দিল্লির গুদামে জমা হতো। দেওয়ানি-ই-রিয়াসতের দপ্তর স্থাপন করে ওজন ও দাম পরীক্ষা এবং গুপ্তচর দ্বারা বাজারের খবরাদি জোগাড় করা হতো। আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ডক্টর কে.এস. লালের মতে আলাউদ্দিন ন্যায্য দাম অপেক্ষা অনেক কম দরে খাদ্যদ্রব্যের মূল্য স্থির করেন। এর ফলে বণিক ও কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। এর কারণে আলাউদ্দিনকে বলপ্রয়োগ দ্বারা এই ব্যবস্থা বহাল রাখতে হয়। তার মৃত্যুর পরেই এই ব্যবস্থা ভেঙে যায়। ডক্টর ইউ.এন. দে এই মত সমর্থন করেন না। যাই হোক, বরনির স্বীকার করেছেন যে মূল্য নিয়ন্ত্রণের ফলে দিল্লির সাধারণ লোক ও সেনাদল বিশেষ উপকৃত হয়। এজন্যই সুফি লেখকরা আলাউদ্দিনের নীতির সম্ভবত উচ্চ প্রশংসা করেছেন। মধ্যযুগের পরিস্থিতিতে আলাউদ্দিনের ব্যবস্থা অভিনব ছিল, সন্দেহ নেই। তাছাড়া এর ফলে তিনি মুদ্রাস্ফীতি রোধ করেন। মেলপুল যথার্থই বলেছেন, আলাউদ্দিন ধনীকে বঞ্চিত করে দরিদ্রকে পালন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।